আব্বু আম্মুর ডিভোর্সের 18 বছর পর নানু বাড়িতে যাচ্ছি। ছোট বোনের বিয়ে, তাই না গিয়েও পারছি না। আম্মুর উপরে রাগ থাকতে পারে, কিন্তু বোনের উপর নেই। তাদের ডিভোর্সের পর আমাকে আব্বু তার কাছে রেখে দেয়। আর তরি একদম ছোট ছিল বলে আম্মু তরিকে তার সাথে নিয়ে যায়। দীর্ঘ 18 বছর তাদের সাথে কোনো প্রকার যোগাযোগ নেই। তরির বিয়ের খবরটা কোথায় পেলাম সেটা পরে বলছি। হঠাৎ ড্রাইভার বাস থামালো। যাত্রীরা সবাই একটু থমকে গেল। এটা তো লোকাল বাস না, তাহলে বাস থামিয়ে যাত্রী নিবে কেন? আমি ছোটবেলা থেকে একটু ঘাড়তেরা টাইপের, একটু বদমেজাজি আর ঘাড়তেরা। আব্বু এটা নিয়ে সবসময় আমাকে বোঝাতেন, কিন্তু আমার পরিবর্তন হয়নি। পরে তিনি একসময় বুঝতে পারেন এটা আমার পরিবারের অপূর্ণ ভালোবাসার ফল। দীর্ঘদিন এমন পরিবারহীনতা আমাকে এমন রুক্ষ করে তোলে। আমার আচার আচরণে আনে ভিন্ন মাত্রা। নিজেকে সবসময় কন্ট্রোলে রাখতে চেষ্টা করি, কিন্তু পরিস্থিতি আমাকে সেই আগের মতোই করে দেয়। এটা নিয়ে আমি নিজেও উদ্বিগ্ন। সিট থেকে উঠে হেল্পারকে ডাক দিয়ে বললাম, সমস্যা কি? গাড়ি থামালেন কেন? হেল্পার একটু শান্ত মনে বলল, একজন যাত্রী উঠবে। আমি বললাম, ওই মিয়া ফাজলামি করেন নাকি? এটা লোকাল বাস নাকি? আর বাসে আপনি সিট খালি দেখলেন কোথায়? হেল্পার আমার কথার উত্তর দিতে দিতেই বাসে যাত্রী উঠে গেল। ড্রাইভারও গাড়ির সামনের দিকে অগ্রসর করলো। হেল্পার একটু ভাব নিয়ে বলল, ভাই আপনি মনে হয় ভুলে যাচ্ছেন, আপনার পাশের সিটটা খালি আছে। আমি বললাম, কি বললেন আপনি? আবার বলুন। হেল্পার বলে, আপনার পাশের সিটটা খালি। আমি বললাম, একদম বাস থেকে ফেলে দিব। 2টা টিকিট কেটেছি কি সাদে? হেল্পার বলে, ও ভাই সরি, মনে নেই। আমি হেল্পারের দিকে একটু রাগী দৃষ্টিতে তাকিয়ে আমার সিটে এসে বসলাম। একটা হাঁটু অপর সিটে তুলে রাখলাম। টাকাটু খুলনার জার্নিটা মোটেও কম না। নিজস্ব গাড়ি নিয়ে আসতে পারতাম, কিন্তু এত দূরের জার্নি দুষ্কর হয়ে যাবে। নিজের নিরাপত্তার কথা ভেবে বাসের টিকিট কেটেছি, তাও আবার একটা না, একসঙ্গে 2টো। রাত হয়ে গেলে ঘুমোতে সুবিধা হবে। আমি আবার বসে ঘুমাতে পারি না। আর তার থেকেও বড় কারণ হচ্ছে বাইরের মনোরম পরিবেশ যেন উপভোগ করতে পারি জানালার পাশে বসে। যদি জানালার পাশে সিট না পাই, তাই একসঙ্গে 2টো টিকিট কেটেছি, যেন কেউ এসে ভাগ বসাতে না পারে, বলতে যেন না পারে যে জানালার পাশের সিটটা আমার। হেল্পার আমার পিছনে ভাই ভাই করতে করতে আসলো। আমি অন্যদিকে মুখ ফিরিয়ে তাকিয়ে আছি। কোনোভাবে আমি আমার সিট ছাড়ছি না। হেল্পার বলে, ভাই আমরা আপনার এক সিটের ভাড়া ফেরত দিয়ে দিচ্ছি, তবুও আপনি একটু কষ্ট করে একটা সিট ছেড়ে দিন। আমি চোখ রাঙিয়ে তাকিয়ে আছি হেল্পারের দিকে। খুব রাগ হতে লাগলো হেল্পারের প্রতি, তবে মুখে প্রকাশ করলাম না, নিজেকে কন্ট্রোল করলাম। ভাই ভাই প্লিজ প্লিজ। আমি বললাম, আপনি প্লিজ সামনে থেকে সরে যান, রেগে গেলে কিন্তু খারাপ কিছু হবে। হেল্পার বলল, ভাই ভুল তো মানুষের হয়, আপনি একটু বোঝার চেষ্টা করুন। আমি বললাম, খুব খারাপ হবে কিন্তু, আমার সমস্যা আছে দেখে আমি 2টা সিট বুকিং করেছি। হেল্পার বলে, ভাই উনি যুবতী একটা মেয়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে এত দূর যাবে, কেমন দেখায়? মা বোন তো আপনার বাড়িতেও। আমি বললাম, জাস্ট শাট আপ, সব কিছুতে মা বোন টেনে আনেন কেন? যান সামনে থেকে। আমার ধমক খেয়ে চলে গেল সে। আমি অন্যদিকে তাকিয়ে আছি। আমার সিটের পাশে কারো উপস্থিতি টের পাচ্ছি। সিটের উপর হাত রেখে দাঁড়িয়ে আছে। বুঝতে বাকি নেই, অনাকাঙ্ক্ষিত যাত্রী। সে যেই হোক, আমার সিট ছাড়তে আমি অসম্মত। আমি একবার মেয়েটার দিকে দৃষ্টি দিলাম। দেখে মনে হচ্ছে কোনো কলেজের স্টুডেন্ট, হোস্টেল থেকে ফিরছে, কেননা কাঁধের মাঝে বেশ বড়সড় একটা স্কুল ব্যাগ। আর বাস থামিয়েছিল একটা মহিলা হোস্টেলের সামনেই। মেয়েটার শ্যামবর্ণ মুখের রং, তবে ততটা কালোও নয়, আবার অতটা সুন্দরও না। তবে মুখের মাঝে আছে অজস্র মায়ের বসবাস। শ্যামলা মেয়েরা এমনিতেই অনেক মায়াবী হয়। আমি অবশ্য কাউকে বাস্তবে তেমন দৃষ্টিভঙ্গিতে দেখিনি। বিদেশে সাদা চামড়ার মানুষ দেখতে দেখতে অভ্যস্ত, তাই এই শ্যামলা চেহারার মায়াবতী কখনো তেমনভাবে দেখা হয়নি। দেখা হয়েছে হয়তো অনেকবার, কিন্তু খেয়াল করা হয়নি শ্যামলা মেয়েরা মায়াবতী হয়। সেটা হুমায়ুন আহমেদের কোনো এক উপন্যাস না গল্পের যেন পড়েছি, সঠিক মনে নেই। বাক্যটা মনে আছে, কিন্তু গল্প মনে নেই। যাই হোক, প্রায় 15 মিনিট হতে চলল। মেয়েটাও কিছু বলছে না, বসবে কি না। আমিও বলছি না। হেল্পার কিছুক্ষণ পর পর পেছনে তাকিয়ে দেখছে আমি সিট ছেড়েছি কিনা। আমার দৃষ্টি বরাবর হলে আবার অন্যদিকে তাকিয়ে ফেলে। আশেপাশে তাকিয়ে দেখলাম অনেক যুবক আর মাঝবয়সের লোক মেয়েটাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। এই বিষয়টা নিতে পারলাম না। সমাজটা আজ নষ্ট হয়ে গেছে। একটা মেয়ে একলা নিরাপদ নয়। দুষ্টু লোকদের লোভাতুর দৃষ্টি মেয়েদের উপর পড়বেই। সিট থেকে পা নামিয়ে ইশারা করলাম সিটে বসার জন্য, কিন্তু সে সোজা হয়ে দাঁড়িয়ে আছে আমার দিকে তাকিয়ে, মনে হচ্ছে কি যেন বলবে। আমি বললাম, কি হলো? মেয়েটি বলল, ভাইয়া যদি কিছু মনে না করেন একটা কথা বলতাম। আমি বললাম, মনে করার হলে অবশ্যই করব। মেয়েটি বলে, তাহলে দাঁড়িয়েই থাকি। আমি বললাম, দাঁড়িয়ে থাকতে ভালো লাগলে দাঁড়িয়ে থাকুন, আমার এত মাথা ব্যথা নেই। একটু পর আবার মেয়েটা বলল, ভাইয়া জানালার পাশের সিটটা কি পাবো? না মানে যদি কিছু মনে না করেন। আপনি যে পরিমাণ রাগী, ভয় পাচ্ছিলাম। কি ভেবে যেন সিটটা ছেড়ে দিলাম, সঠিক বুঝতে পারলাম না। মেয়েটাও সেটা আমার থেকে অ্যাকসেপ্ট করেনি। মনে করেছিল আমি অনেক কথা শুনিয়ে দিব। আমি উঠে গিয়ে মেয়েটাকে বসতে দিলাম জানালার পাশে। সে খানিকক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে রইল। আমি বললাম, বসবেন নাকি আমি বসবো? মেয়েটি বলল, না না, বসতেছি। বিপরীত পাশে বসে আছি। এখন অবশ্য আফসোস হচ্ছে, সিটটা কেন ছাড়লাম। একদম উচিত হয়নি সিটটা ছাড়ার। নিজের 5 আঙ্গুল মুষ্টি চেপে রাগ কন্ট্রোল করলাম।
একবার রাগ কন্ট্রোল না করতে করতে আবার আরেকটা ঘটনা ঘটলো। হেল্পার এসে মেয়েটাকে বলল ভাড়া দেন। আমি হেল্পারের দিকে তাকিয়ে রইলাম। বাসের হেল্পার ছিল একটু কম বয়সী। বয়স কত আর 19-20 হবে হয়তো। এই পেশায় সে নতুন, তার আচরণে বোঝা যাচ্ছে। আমাকে সে প্রচণ্ড ভয় পাচ্ছে সেই ঘটনার পর থেকে। যাই হোক, আমি ছেলেটির উদ্দেশ্যে বললাম, একটা সিটের ভাড়া কতবার দেওয়া লাগে? হেল্পার বলে, না মানে ওনার থেকে ভাড়াটা নিয়েই আপনাকে দিতাম। আমি বললাম, তোমাকে কিছু করতে হবে না, যাও এখান থেকে। আর হ্যাঁ, কতক্ষণ লাগতে পারে খুলনা পৌঁছাতে? হেল্পার বলে 3-4 ঘন্টা তো লাগবেই। আমি বললাম ঠিক আছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলল। মেয়েটা এক মনে বাহিরের দিকে তাকিয়ে আছে। প্রয়োজন ছাড়া কোনো কথা হয়নি তার সাথে। অবশ্য আমার আগ্রহ কম কথা বলার জন্য, তাই কথা হয়নি। আচমকা মেয়েটি হেসে এসে বলল, পৃথিবীর মানুষগুলো কত বৈচিত্র্যপূর্ণ। আমি তার কথার কোনো কর্ণপাত করলাম না। স্বাভাবিকভাবেই সামনের দিকে তাকিয়ে আছি। মেয়েটি বলল, আপনি দেখছি খুব অদ্ভুত। আমি বললাম, এখানে অদ্ভুতের কি আছে? মেয়েটি বলল, ভেবেছিলাম আপনার মনটা খুবই ভালো, কিন্তু আপনি যে একঘরে টাইপের কে জানতো। আমি বললাম, এক্সকিউজ মি, কি বলছেন? মেয়েটি বলল, আমি মানুষটা কালো হলেও সত্যি কথা বলতে কোনোদিন পিছু পা হই না। আমি বললাম, আমাকে একঘরে বললেন কেন? মেয়েটি বলল, একটা মানুষ পাশে বসে আছে, সে কি জীবিত আছে না মৃত সেটাই তো আপনি বলতে পারবেন না, আপনি এমন কেন? আমি বললাম, আমি এমনই। মেয়েটি বলল, আপনি কথায় কথায় এত রাগ দেখান কেন? মেয়েটার কথায় একটু ভরকে গেলাম। অপরিচিত মানুষের সাথে মেয়েরা এত আগ বাড়িয়ে কথা বলতে পারে সেটা আগে জানা ছিল না আমার। নিজেকে একটু শান্ত করে বললাম, আপনি কিন্তু। মেয়েটি বলল, আমি কি? আমি বললাম, কিছু না। মেয়েটি বলল, আমি খুব মিশুক স্বভাবের মানুষ, আমি চুপচাপ থাকতে পারি না বেশিক্ষণ। অবশ্য অপরিচিত মানুষের সাথে কথা বলি না, কিন্তু আপনার সাথে কথা বলতে কেন যেন ইন্টারেস্টিং লাগছে। আমি বললাম, আমার মাঝে সবাই বদমেজাজ খুঁজে পায়, আর আপনার ইন্টারেস্টিং লাগছে, কি অদ্ভুত। মেয়েটি বলল, শুনেন, একটা কথা বলি, আপনার মাঝে বদমেজাজ আছে সেটা মানছি, তবে আপনার মাঝে সুন্দর একটা মনও আছে। মেয়েটার কথা শুনে আমি রীতিমতো স্তব্ধ। এমন কথা কারো মুখ থেকে এই প্রথম শুনলাম। মেয়েটা কথাটা বলেই বাহিরের দিকে মুখ ফিরিয়ে মুচকি মুচকি হাসছে। অস্বীকার করব না, মেয়েটার গোছালো দাঁতগুলোর হাসিটা দেখার মতো। আমি একটু কড়া হয়ে বললাম, সুন্দর মন দেখলেন কোথায়? মেয়েটি বলল, এই যে। দুষ্টু লোকগুলো যখন আমার দিকে অন্যরকমভাবে তাকিয়েছিল, এটা আপনার কাছে ভালো লাগেনি, তাই সাদের সিটটা ছেড়ে দিলেন। এ থেকে কি বোঝা যায়? মেয়েটা কিভাবে বুঝতে পারলো আমি বুঝলাম না, তবে সে বিচক্ষণ আর বুদ্ধিমতী, ভালোই অনুমান করতে পেরেছি। তবুও আমি একটু কঠিন সুরে বললাম, দাঁড়িয়েছিলেন তাই সিটটা ছেড়েছি, এর মানে এটা নয় যে আমি ছেলেটা ভালো। মেয়েটি বলল, সেটা তো দেখলাম। আচ্ছা, আপনার নামটা কি? আমি বললাম, মনে নেই। মেয়েটি বলল, ছেলেদের এত অ্যাটিটিউড ভালো না। আমি বললাম, কেন? মেয়েরাই শুধু ভাব দেখাতে পারবে, ছেলেরা পারবে না? মেয়েটি বলল, এই আপনি রাগান্বিত হবেন না, আপনার এই রাগান্বিত মুখটা খুব ভয় করে। থেমে গিয়ে একটু শান্ত হলাম। চুপ করে অন্যদিকে তাকিয়ে আছি। মেয়েটা সত্যিই সাদাসিধে, মানুষের সাথে মিশতে চায়, কিন্তু আমি তো তার বিপরীত। একদম কাছের মানুষ না হলে কারোর সাথে মিশি না, এবং কি আব্বুর সাথেও আমি কখনো ভালো করে কথা বলিনি। বাবা মা দুজনের প্রতি আছে আমার অগণিত ঘৃণা। তাদের জন্য আমি আর আমার বোন নিঃসঙ্গ হয়েছি। আজকে এতটা বছর তরিকে না দেখেই রয়েছি। অবশ্য বাবা এখন বেঁচে নেই। বাবার মৃত্যুটা আজও রহস্যজনক। প্রকৃতির নিয়মে মৃত্যু নাকি মার্ডার সেটা আজও কেউ স্পষ্ট জানে না। আমি ছিলাম নিউ ইয়র্কে, বাবা ছিলেন বাড়িতে একা, তাই কেউ এতটা গুরুত্ব দেয়নি। ভিসার জটিলতার কারণে আমি সেদিন বাবাকে দেখতে পারিনি। এলাকার অনেক মানুষের মুখে শুনেছি, যেদিন আব্বুর মৃত্যু হয় সেদিন সকালে নাকি আম্মুকে অনেকেই আমাদের বাড়ির আশেপাশে দেখেছে। এতগুলো বছর পর আম্মুকে বাড়ির আশেপাশে দেখাটা অনেকটা ভাবনায় ফেলে দেয় সবাইকে। পরে দুপুরের দিকে সবাই জানতে পারে আব্বুর মৃত্যু হয়েছে। আব্বুর রুমের ভেতরেই বিছানার উপর তার লাশ উদ্ধার করে সবাই। যেহেতু আম্মু উপস্থিত রয়েছে ঘটনার পিছনে, তাই আমি এটা নিয়ে সবাইকে এত নাড়াচাড়া করতে বলিনি। তাই সবাই আমার কথা মতো আব্বুকে দাফন করতে ব্যস্ত হয়। সেদিন আমি তরির কথা চিন্তা করে কিছু বলিনি। আম্মুর কিছু হলে তরি আবার নিঃসঙ্গ হয়ে যেত। তবে এত সহজে আমি ছেড়ে দেওয়ার পাত্র নই। এখন দেশে এসেছি অনেক সময় নিয়ে। ঘটনার মূল রহস্য আমি বের করবই। আম্মুর প্রতি আমার আগে থেকেই ঘৃণার পাহাড় জন্মে আছে। তার উপর আব্বুকে মার্ডার করার মতো ঘটনার সন্দেহ রয়েছে। এর কঠিন জবাব দিতে হবে তাকে। শুধু তরির বিয়েটা কোনো রকমে হয়ে যাক। হঠাৎ মেয়েটার কথায় চমকে উঠলাম। মেয়েটি বলল, আপনি যখন আপনার নাম বলবেনই না, আমার নামটা বলছি, আমি মেঘা। আমি অনেকটা চমকে উঠলাম। মেয়েটার নামটা আমার নামের সাথে অদ্ভুতভাবে মিলে গেছে। আমার মুখ ফসকে বের হয়ে গেল, আমি মেঘ। মেয়েটা একটু মুচকি এসে বলল, রসিকতা করছেন আমার সাথে? আমি বললাম, কেন, জন্ম নিবন্ধনের কার্ড দেখাতে হবে নাকি? মেয়েটি বলল, থাক, তার আর প্রয়োজন নেই। রুক্ষ স্বভাবের মানুষরা সহজে মিথ্যা বলে না। কথাটা বলেই সে জিভে কামড় দিল। আমি রাগী দৃষ্টি নিয়ে মেয়েটার দিকে তাকিয়ে রইলাম। মেয়েটার মুখে ভেসে উঠেছে এক অদ্ভুত ছাপ, ভয় আর চাপা মুচকি হাসি। এই প্রথম এরকম কোনো দৃশ্যের সম্মুখীন হয়েছি। এরকম মুখের দৃশ্য আজও কাউকে করতে দেখিনি। এই দৃশ্যটার একটা নাম দেওয়া যাক, মেঘ মিলন। নামটা মন্দ নয়। আমার মতো করে নামটার বিশ্লেষণ করলে যার উত্তর দাঁড়াবে, মেঘার মুখে যে একসাথে দুটো অদ্ভুত দৃশ্যের মিলন হয়েছে, তাই নাম হয়েছে মেঘ মিলন। যদিও আমি কবি বা সাহিত্যিক না, তবে মায়াবতী দেখলে সায়েন্টিস্টরাও কবি হয়ে যায়।
কি অদ্ভুত সব কিছু। মেয়েটাকে নিয়ে এইটুকু সময়ের ভিতরে যতটুকু ভাবলাম, আমার নিজেকে নিয়ে কখনো এতটুকু ভাবিনি। আমরা সবাই এই দিকটা দিয়ে পিছিয়ে, নিজেকে নিয়ে ভাবার সময় হয়েই ওঠে না। চোখ বুঝতে পারছি না, এভাবে ঘুমিয়ে আমি অভ্যস্ত নই। মেয়েটাকে দেখলাম কি অদ্ভুতভাবে ঘুমিয়ে আছে, যার বর্ণনা আমি লিখে শেষ করতে পারবো না। হুমায়ুন আহমেদ তাহলে সত্যিই বলেছিলেন, যে নারী ঘুমন্ত অবস্থায় সুন্দর লাগে সে নারী প্রকৃত সুন্দর। কি অদ্ভুত, এতদিন সেই মহান কথাগুলোর মানেটা বুঝতাম না। মনে হতো সে মনের হতো সে কথাগুলো লিখে, কিন্তু সেগুলো চোখের সামনেই একদিনে ধরা দিবে সেটা ভাবিনি। চোখ দুটো লেগে আসতেই আব্বুর সেই মৃত মুখটা ভেসে উঠল চোখের সামনে। আবার আটকে উঠলাম। হঠাৎ কেন এমনটা হলো বুঝতে পারছি না। আজকে কেন যেন খুব মনে পড়ছে আব্বুকে। বুঝতে শেখার পর থেকে আব্বুকে আমি মোটেও সময় দেইনি। আমার কথা ভেবে সে দ্বিতীয় বিয়ে করেনি, কিন্তু আব্বুকে কতই না অবহেলা করেছি আমি। শেষবার ক্ষমা চাওয়ার সুযোগটাও পাইনি। ভেবেই কুল পাই না আম্মু এত বছর পর কিসের জন্য এসেছিল আব্বুর কাছে। কিছু প্রশ্ন মস্তিষ্ককে সবসময় মাতিয়ে রাখে, আর কিছু স্পর্শ পাথর বুকেও তাজা গোলাপ ফোটাতে পারে। মেয়েটা যখন ঘুমে বিভোর, তখন গাড়ি একটা আইল্যান্ড ক্রস করে। ড্রাইভার ততটা খেয়াল করেনি, তাই গাড়িটা একটু ভালোভাবেই নড়ে চড়ে উঠল। মেঘা চট সামলাতে না পেরে আমার দিকেই হেলে পড়ল। মেঘার হাতের বাহুর উল্টো দিকের স্পর্শে আমি কেঁপে উঠলাম। নিজের ভিতরে বয়ে গেল এক অদ্ভুত শিহরণ। আমি অতি তাড়াতাড়ি নিজেকে সামনে নিয়ে একটু সরে বসলাম, কিন্তু মেয়েটা যে প্রচুর ঘুম পাগলি সেটা তো আমার অজানা। এত বড় একটা হোঁচট, তারপরেও তার ঘুম ভাঙেনি, উল্টো বাঁধিয়ে বসলো আরেক বিপত্তি। সে আরও আমার দিকে ডলে পড়ল। এ কেমন আপদ কপালে জুটল। আমরা সাধারণত সোফায় বসে যখন টিভি কিংবা মোবাইল টিপি, তখন অদ্ভুতভাবে নিজের পরিবর্তন লক্ষ্য করবেন। প্রথমে সোজা হয়ে 1 মিনিট, তারপর সমান্তরাল রেখা হয়ে 4-5 মিনিট, তারপর শেষে নিজের হুঁশ ফিরে যখন লক্ষ্য করেন আপনার পা সোফার উপরে আর আপনার মাথা নিচে। এই মেয়েটার মাঝেও এরকম কিছু স্বভাব আছে। একবার গায়ে ডলে পড়েছে, সরে বসলাম, তারপরেও আবার ডলে পড়লো, সরিয়ে দিলাম। এখন সে আমার কোলে মাথা রেখে গুটিসুটি মেরে শুয়ে পড়লো। আমি পুরো 1 মিনিট স্তব্ধ হয়েছিলাম। এই প্রথম কোনো নারীর এভাবে স্পর্শ আমি নিতে পারছি না। কয়েকবার ডাকলাম, কিন্তু সে নাকে একটু শব্দ করে আবার শুয়ে পড়ল। আমি এবার এক প্রকার ধাক্কা মারলাম। সে হন্তদন্ত করে উঠল। উঠেই তো জিভে কামড় দিয়ে সেই বিখ্যাত মুচকি হাসি হেসে 2 হাতে মুখ লুকালো। তবে তার লজ্জা আর হাসি মাখা মুখে এই মেঘ আর শান্ত হচ্ছে না। তাকে কিছু কথা শোনানো আমার উপরে দায়িত্ব হয়ে পড়েছে। আমি বললাম, হে ইউ, কমন সেন্স নেই? মেয়েটি বলল, আসলে সরি, আমি বুঝতে পারিনি। আমি বললাম, কিসের সরি? এটা কোনো ভদ্রতার মাঝে পড়ে? মেয়েটা একটু থমকে গেল। আসলে ভুলটা তো তার, আর আমি যেই কড়া কণ্ঠে কথা বলছি ভয় পাওয়ারই কথা। তবুও মেয়েটা আমতা আমতা করে বলল, 2 দিন ধরে ঘুমাতে পারি না, তাই একটু বেশি ঘুমে মগ্ন হয়ে গিয়েছিলাম। আমি বললাম, মিথ্যা বলছেন কেন? দেখে মনে হচ্ছে এটা আপনার পুরনো অভ্যাস। মেয়েটি বলল, আশ্চর্য, আপনি জানলেন কি করে? আমি বললাম, তার মানে অনুমান সঠিক ছিল। মেয়েটি বলল, আসলে আমি বাসে উঠলে এভাবে ঘুমিয়ে পড়ি। আমি বললাম, কি সবার কোলে এভাবে ঘুমান? মেয়েটি বলল, আরে দেখ কি বলছেন, আমার বান্ধবী প্রমা আমার সাথে সবসময় আসা যাওয়া করে। ওর একটা এক্সাম থাকার কারণে সে এবার আমার সাথে আসতে পারেনি। আমি তার কোলে সবসময় এভাবে ঘুমাতাম। আজকে সে আসার আগে অনেকবার সতর্ক করেছিল যেন কারো কোলে না ঘুমাই, কিন্তু একটা কথা কি জানেন, মানুষ অভ্যাসের দাস। আমি বললাম, ইটস ওকে, ইন ফিউচার সাবধান, যখন আপনার বান্ধবীর বিয়ে হয়ে যাবে তখন। মেয়েটি বলল, সেটা তো ভাবিনি, মনে হচ্ছে নতুন অভ্যাস করতে হবে। আমি বললাম, তার আর দরকার নেই, এই অভ্যাস চালানোর জন্য আমার কাছে একটাই বুদ্ধি আছে, চাইলে দিতে পারি। মেয়েটি বলল, ওয়াও, প্লিজ তাড়াতাড়ি বলেন। আমি বললাম, বাসে ওঠার সময় 5 টাকা দিয়ে দড়ি কিনে নেবেন। সিটে বসার পর 2 হাত পুরো শরীর জানালার গ্রিলের সাথে বেঁধে রাখবেন। 2-3 বার ট্রাই করলে ইনশাল্লাহ আরোগ্য পেতে পারেন। মেয়েটি বলল, ঠাট্টা করছেন? আমি বললাম, সঠিক যেটা সেটাই বললাম। আজকে আমি ছিলাম, কালকে অন্য কেউ থাকবে, তবে সবাই আমার মতো না, কেউ না কেউ সুযোগ নেবে। তখন হাজার কিছু করলেও সে দাগটা মুছবে না। আশা করি কি বোঝাতে চেয়েছি বুঝতে পেরেছেন। মেয়েটি বলল, আচ্ছা, একটা জিনিস তো বাকি পড়ে আছে। আমি বললাম, কি? মেয়েটি বলল, বাসের ভাড়া, আপনাকে তো টাকাই দেওয়া হয়নি। আমি বললাম, আমাকে কি আপনার বাসের হেল্পার মনে হয়? মেয়েটি বলল, তা কেন মনে হবে? আমি বললাম, তাহলে চুপ করে বসে থাকেন। মেয়েটি বলল, দেখুন, আমি পৃথিবীতে কারো পাওনা অপূর্ণ রেখে যেতে চাই না, আপনাকে টাকা নিতে হবে। আমি বললাম, ওহ তাই? মেয়েটি বলল, আমি বললাম, তাহলে হিসাবটা হয়ে যাক। মেয়েটি বলল, কিসের হিসাব? আমি বললাম, এই সিটের ভাড়া 500, আপনি 3 ঘন্টা যাবৎ আমার সাথে ছিলেন, টাকা দেননি। 500 টাকার সুদ 3 ঘন্টায় 600 টাকা, তার চক্রবৃদ্ধি আছে। মেয়েটি বলল, সুদ দেওয়া নেওয়া অন্যায়। আচ্ছা, কত হয়েছে বলেন, তবুও আমি দিয়ে দিচ্ছি। আমি বললাম, যাওয়ার সময় হিসেব করে বলবো। মেয়েটি বলল, ঠিক আছে।